নমস্কার। দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল সম্পর্কে কয়েকটা কথা। এই আলোচনা করতে গিয়ে যে বইয়ের সাহায্য আমি নিয়েছি তা হলো এটি। জীবিত অবস্থায় আমি যে শির কখনো কাহারও নিকট অবনত করি নাই, মৃত্যুর পরেও আমার সেই শির যেন অবনমিত করা না হয়, আমাকে যেন ঊর্ধ্ব শিরে দাহ করা হয়। খুবই স্পষ্ট ভঙ্গিতে যিনি এই কথাগুলি জনসমক্ষে বলেছিলেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। 1881 সালের 26শে অক্টোবর অবিভক্ত মেদিনীপুর জেলার চণ্ডীভেটি গ্রামে বীরেন্দ্রনাথের জন্ম হয়। বাবা ছিলেন জমিদার রমেশচন্দ্র শাসমল, মা ছিলেন আনন্দময়ী। শাসমল আসলে একটি উপাধি। তাদের বংশের পূর্বপুরুষেরা ছিলেন মল্লযুদ্ধে পারদর্শী। সেই কারণেই সাহলমল কথা থেকে শাসমল পদবীর উৎপত্তি হয়েছে বলে অনেকেই মনে করেন। বীরেন্দ্রর গায়ের রং ছিল চাপা। তার বাবা তাকে অনেক সময় আদর করে কালো ষাঁড় বলে ডাকতেন। ছোটবেলায় যখন হাত পা ছুঁড়ে খেলা করতেন, বাবা রমেশচন্দ্র আদর করে বলতেন, আমার আদরের কালো ষাঁড়টা যেন মল্লযুদ্ধের জন্য আমাকে আহ্বান করছে। ছেলেবেলায় তিনি পড়াশোনায় ভীষণ অমনোযোগী ছিলেন। 11 থেকে 12 বছর বয়সে বীরেন্দ্রনাথকে কাঁথির উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। স্বভাবে যেমন ছিলেন একগুঁয়ে, তেমনই ছিলেন দরদি। গরিব দুঃখীদের জন্য সদাই তার মন কেঁদে উঠত। 1895 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমেদাবাদে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। সুরেন্দ্রনাথের স্বদেশপ্রীতি মুগ্ধ করেছিল বীরেন্দ্রনাথকে। ক্লাসের বিধিবদ্ধ পড়াশোনায় তিনি অমনোযোগী হলেও গোপনে তিনি ইতিহাস ও রাজনীতির নানাবিধ বই নিয়ে ঘাটাঘাটি করতেন। জাতিভেদ প্রথার ঘোর বিরোধী ছিলেন তিনি। বীরেন্দ্রনাথ বুঝেছিলেন প্রত্যেক জাতির মতাদর্শ ভিন্ন, তাই বিভেদ থাকবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে বিচ্ছেদ থাকবে কেন? কত বড় কথা। কিন্তু মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য জাতিভেদের নাম করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে। 1895 সালে তার পিতার হঠাৎ মৃত্যু হয়। 1900 সালে কাঁথির স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে কলকাতার মেট্রোপলিটন কলেজে ভর্তি হন এফএ পড়ার জন্য। এই মেট্রোপলিটন কলেজই হলো বর্তমানে বিদ্যাসাগর কলেজ। ওই কলেজে সেই সময় বিভিন্ন জাতের ছাত্রদের খাওয়া দাওয়ার জন্য পৃথক ব্যবস্থা ছিল। বীরেন্দ্রনাথ সেই নিয়ম তুলে দিয়ে একসাথে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। 1901 সালে তিনি মেদিনীপুরের বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির সভ্য হিসাবে রাষ্ট্রীয় সম্মেলনে যোগদান করেন এবং কলকাতার ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেনের বক্তৃতা শোনেন। ওই বছর কলকাতার নিখিল ভারত রাষ্ট্রীয় মহাসভার অধিবেশনে অভ্যর্থনা সমিতির মেদিনীপুরের একমাত্র সভ্য হিসেবে তিনি যোগদান করেছিলেন। 1902 সাল নাগাদ মেট্রোপলিটন কলেজে তার পড়ার পাঠ শেষ হয়। তারপর তিনি ভর্তি হন রিপন কলেজে। এই রিপন কলেজ বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ। সুরেন্দ্রনাথ তখন রিপন কলেজে ইংরেজি সাহিত্য, ইতিহাস পড়াতেন। কলেজের ছুটির সময় একবার তিনি গ্রামের বাড়িতে বৈঠকখানায় বসে আছেন। এমন সময় তার ছোটবেলার খেলার সাথী একটি গরিব ঘরের মেয়ে এসে তাকে বলল, বীরেন্দা, আমার পিঠটা একবার দেখো, কত চাবুকের দাগ। বীরেন্দ্রনাথ অবাক হয়ে দেখলেন, জিজ্ঞেস করলেন, চাবুকের দাগ কেন? কি করেছে সব? মেয়েটি বলল, পাশের গাঁয়ের জমিদারের মনোরঞ্জনে রাজি হয়নি, তাই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আমার নামে দেশদ্রোহিতার নালিশ করেছে। বীরেন্দ্রনাথের মনে জমে থাকা বারুদের স্তূপে যেন আগুন ধরে গেল। মনে মনে ঠিক করলেন বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়ে ইংরেজের সৃষ্ট এই আইনের বিরুদ্ধে তিনি লড়াই শুরু করবেন। বীরেন্দ্রনাথকে বিদেশে পাঠাতে মা আনন্দময়ীর কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু একটি শর্তে তিনি ছেলেকে বিলেতে যেতে অনুমতি দেন। সেই শর্ত ছিল যে
কুলদেবতার কাছে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করবেন যে বিদেশে গিয়ে তিনি পড়াশোনায় অমনোযোগী হবেন না এবং কোনো মেম বিয়ে করে দেশে ফিরবেন না। বীরেন্দ্রনাথ সেই প্রতিশ্রুতি রেখেছিলেন। সুতরাং এফএ পরীক্ষায় আর পাশ করা হলো না তার। সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে পৌঁছলেন। বীরেন্দ্রনাথ মিডল টেম্পলে আইন পড়ার জন্য ভর্তি হয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন তাদের কর্তব্য, সচেতনতা, দেশকে তারা সবচাইতে বেশি ভালোবাসে। ঠিক এমন অনুভূতি হয়েছিল সুভাষচন্দ্রেরও যখন তিনি কেমব্রিজে আইসিএসের জন্য গেছিলেন। তিনি অনুসন্ধান করে জানলেন যে শিক্ষার প্রসারই সে দেশের মানুষকে এভাবে কর্তব্যনিষ্ঠ করে তুলেছে। বিদেশে গিয়ে তিনি প্রকৃত ডেমোক্রেসির কিছুটা আভাস পেয়েছিলেন। বিলেত থেকে ফিরে 1904 খ্রিস্টাব্দ নাগাদ তিনি কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করেন। লর্ড কার্জন তখন পার্লামেন্টে নিয়ে এলেন বঙ্গভঙ্গের প্রস্তাব। সারা দেশের সাথে গর্জে উঠল মেদিনীপুর। বীরেন্দ্রনাথ যোগ দিলেন স্বদেশী আন্দোলনে। বিদেশি পণ্য বর্জন, স্বদেশী দ্রব্যের প্রতিষ্ঠা ও প্রচারের জন্য তিনি গরম গরম বক্তৃতা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে শুরু করলেন। 1905 সালের 5ই সেপ্টেম্বর মেদিনীপুর শহরের বেলি হলে এক বিরাট সভার আয়োজন করা হয়। 1906 সালের ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরের পুরনো জেল প্রাঙ্গণে এটি কৃষি ও শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মেদিনীপুরের শক্তি সমিতি, স্বদেশ সমিতি, সনাতন সমিতি, বসন্ত মালতীর মতো যে বিভিন্ন ব্যায়াম সমিতি ছাড়াও সত্যেন্দ্রনাথ বসুর বাড়িতে স্থাপিত হয়েছিল আনন্দ মঠ নামে একটি গুপ্ত সমিতি। সত্যেন্দ্রনাথ ছিলেন এই কৃষি প্রদর্শনীর সহকারী সম্পাদক। সত্যেন্দ্রনাথের নির্দেশেই ক্ষুদিরাম বসু এই প্রদর্শনীতে বন্দে মাতরম নামে একটি প্রচার পুস্তিকা বিলি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ে। ক্ষুদিরাম পুলিশের নাকে ঘুষি মেরে পালিয়ে গেলেও পরে গভীর রাত্রে থানায় আত্মসমর্পণ করেন। ভারতীয় দণ্ডবিধির 124A এবং 505C ধারায় তাকে অভিযুক্ত করা হয়। ক্ষুদিরামের গ্রেপ্তারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। বীরেন্দ্রনাথের জোরালো যুক্তির কাছে জেলা জজ ব্যানসম সাহেব বাধ্য হন 1906 সালের 16ই মে ক্ষুদিরামের বিরুদ্ধে মামলাটি তুলে নিতে। সেদিন বীরেন্দ্রনাথের সঙ্গে মেদিনীপুর কোর্টের সমস্ত আইনজীবী, অসংখ্য মানুষ ক্ষুদিরামকে নিয়ে বিরাট বিজয় মিছিল বের করে এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত করে সারা মেদিনীপুর শহর। শুরু হয় পরিক্রমা। 1907 সালের 7ই ডিসেম্বর মেদিনীপুরে বসল কংগ্রেসের রাষ্ট্রীয় সম্মেলন। এই সম্মেলনে দেখা গেল সুরেন্দ্রনাথ ও অরবিন্দের মধ্যে মতভেদ। প্রথম দিনের সম্মেলনেই চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে মতভেদ ভীষণ স্পষ্ট হয়ে গেল। মেদিনীপুরের গোলযোগই ছিল পরের বছর সুরাট কংগ্রেসের গোলযোগের পূর্বাভাস। কলকাতায় তার ব্যবসা ভালো জমে উঠলেও মেদিনীপুরের সাথে তার যোগাযোগ রাখা সম্ভবপর হয়ে উঠছিল না। তাই 1960 সালে তিনি মেদিনীপুরে চলে এলেন আইন ব্যবসার জন্য। 1908 সালের 11ই আগস্ট মঙ্গলবার যখন শুনলেন মুজফ্ফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম ধরা পড়েছে এবং ক্ষুদিরামের আত্মপক্ষ সমর্থনের কোনো উকিল পাওয়া যাচ্ছে না, তখন তিনি ভীষণ মর্মাহত হয়েছিলেন। ক্ষুদিরামের মৃত্যুতে সারা দেশে প্রবল আলোড়ন সৃষ্টি হলো। বাঙালিরা ইংরেজি শিক্ষার সংস্পর্শে আসায় ভারতের রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে নেতৃত্ব দিতে শুরু করল। বাঙালিদের জাগরণ ইংরেজদের দুর্ভাবনার কারণ হলো। বাংলার সশস্ত্র সংগ্রামে ভয় পেয়ে ব্রিটিশ সরকার তাদের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত করল দিল্লিতে। মেদিনীপুরে তার প্রসার ভালো হলেও কলকাতায় বড় বড় নেতাদের সাথে তার যোগাযোগটা ক্ষীণ হয়ে আসছে। তাই মনস্থ করলেন আবার হাইকোর্টেই তিনি আইন প্র্যাকটিস শুরু করবেন। 1911 সালে ময়মনসিংহে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সম্মেলনে মেদিনীপুরের প্রতিনিধি হয়ে উপস্থিত হলেন বীরেন্দ্রনাথ। এই সভায় সভাপতিত্ব করেছিলেন ফজলুল হক। 1920 সালে কলকাতায় নিখিল ভারত রাষ্ট্রীয় সমিতির অধিবেশনে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় সভাপতিত্ব করেন। বীরেন্দ্রনাথের দায়িত্ব ছিল প্রতিনিধিদের খাদ্য সরবরাহ করা। এই সভার প্রধান কথা ছিল গান্ধীজি প্রস্তাবিত অহিংস অসহযোগ ব্রতকে ধারণ করা।
এক কথায় যাকে বলা হয় সত্যাগ্রহ, অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ। বাংলার আইন ব্যবসায়ীদের মধ্যে বীরেন্দ্রনাথ সবার প্রথমেই এই প্রস্তাব সমর্থন করেন। চিত্তরঞ্জন দাস প্রথমে এই মতের বিরুদ্ধে থাকলেও পরে 1920 সালের নাগপুর কংগ্রেসে তিনি গান্ধীজির সাথে এক সমঝোতা করেন এবং চিত্তরঞ্জনও গান্ধীজির অসহযোগ নীতিকে সমর্থন করেন। অর্থাৎ গান্ধীজি বলেছিলেন আগামী 1 বছরের মধ্যে আমরা স্বায়ত্তশাসন পেয়ে যাব, সুতরাং সেই সময়টা আমাকে দেওয়া হোক। চিত্তরঞ্জন সেই শর্তে রাজি হলেন এবং বললেন সশস্ত্র সংগ্রামীরা কোনো অস্ত্র ধারণ করবে না যদি সত্যিই 1 বছরের মধ্যে আপনি স্বাধীনতা এনে দিতে পারেন। তা তো ঘটেনি আমরা জানি, এবং তারপরে কিভাবে চিত্তরঞ্জন এবং মতিলাল নেহেরু একসাথে স্বরাজ্য দল গঠন করেন সেই ইতিহাস পূর্ববর্তী ভিডিওতে আলোচিত হয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন। এই সময় বীরেন্দ্রনাথের মা আনন্দময়ীর কাছে অসংখ্য জমিদার ও দেশীয় রাজারা বীরেনের বিবাহের জন্য যোগাযোগ করেন। বীরেন্দ্রনাথ বললেন এই দেশের মাটিতে জন্মেছেন অসহায়ের বন্ধু দয়ার সাগর বিদ্যাসাগর, অর্থাৎ মেদিনীপুরের মাটিতে। তার বিদ্রোহী মন যদি কোনো অসহায় নারীর সন্ধান পায় তবে বিচার বিবেচনা না করেই তিনি তাকে বিয়ে করবেন। বাস্তবে করলেনও তাই। রামচন্দ্রের পদস্পর্শে অহল্যা পাষাণ অবস্থা থেকে যেমন মুক্তি পেয়েছিলেন, তেমনি কালু সাহেবের সংস্পর্শে মুক্তি পেলেন হেমন্ত কুমারী দেবী। বীরেন্দ্রনাথ হেমন্ত কুমারী দেবীকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন শুনে এক শ্রেণীর মানুষ যেমন তার উদার মনের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন, কিন্তু আরেক শ্রেণীর মানুষ সংকীর্ণ সমালোচনা করতেও ছাড়েনি। তাকে সমাজচ্যুত করবার চেষ্টা পর্যন্ত করেছিলেন। সংবাদপত্রগুলি বীরেন্দ্রনাথের মধ্যে বিদ্যাসাগরের রূপ দেখতে পেলেন। তার পৌরুষ দেখে তার উদ্দেশ্যে প্রশস্তি রচনা করলেন। বীরেন্দ্রনাথ এই সময় নিজের এবং পরিবারের খরচা কমিয়ে মনে মনে ঠিক করলেন আইন ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেবেন, কারণ দেশ সেবার কাজ করতে গেলে তাকে একনিষ্ঠ হতে হবে। মনে রাখতে হবে দেশবন্ধু চিত্তরঞ্জন পরে কিন্তু এই কাজটি করেছিলেন এবং তার যথা সর্বস্ব সমস্ত কিছু দেশের জন্য ত্যাগ করেছিলেন। সেই সিদ্ধান্ত আগে নিয়েছিলেন কিন্তু বীরেন্দ্রনাথ শাসমল। তার জন্য উদ্বিগ্ন হলেন চিত্তরঞ্জন। তার খোঁজ করতে এসে চিত্তরঞ্জন বীরেন্দ্রনাথের বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি দেখতে পেলেন এক নতুন বীরেন্দ্রনাথকে। ব্যারিস্টারি পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে তার পরনে ধুতি, পাঞ্জাবি, পায়ে চটি, যেন বারবার বিদ্যাসাগরের কথাই মনে পড়িয়ে দিচ্ছে। কোর্টে তার অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করলে বীরেন্দ্রনাথ বললেন 2 নৌকায় পা দিয়ে দেশ সেবা করা যায় না। এরপরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেখা করতে এলেন তার সাথে। প্রফুল্লচন্দ্রের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরেন্দ্রনাথ। জানালেন আমি আর আইন প্র্যাকটিস করব না স্যার, আশীর্বাদ করুন নিজেকে যেন সম্পূর্ণরূপে দেশ ও মাতৃকার সেবায় সঁপে দিতে পারে। 1919 খ্রিস্টাব্দে বাংলা গভর্নমেন্ট মেদিনীপুর জেলার ইউনিয়ন বোর্ডের আইন প্রচলন করলেন। এই আইনের বিধান অনুসারে জনসাধারণের উপর নির্ধারিত যে ট্যাক্সের পরিমাণ প্রচলিত হারে 7 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছিল, অর্থাৎ চৌকিদারির জন্য যে ট্যাক্স, পাহারার জন্য। মেদিনীপুরবাসীর সঙ্গে সঙ্গে বীরেন্দ্রনাথকে এই খবর জানালেন। বীরেন্দ্রনাথ গর্জে উঠলেন এই আইনের ফলে দরিদ্র জনগণের যে উপকার হবে না, শুধু তাই নয়, এই ইউনিয়ন বোর্ডগুলির মধ্যে অনেকে ব্রিটিশের গুপ্তচরণে যুক্ত ছিলেন। বীরেন্দ্রনাথ গান্ধীজিকে জানালেন যে ইউনিয়ন বোর্ডের এই আইনের সঙ্গে তিনি অসহযোগিতা করবেন। গান্ধীজি তখনও সিদ্ধান্ত নেননি এই অসহযোগের পরিণতি কী হতে পারে, তার ফলাফল সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না, কারণ এর আগে কখনোই তিনি এই অসহযোগের তত্ত্ব প্রয়োগ করে দেখেননি। তত্ত্ব অবস্থায় আছে, ফলিত অবস্থায় যায়। বীরেন্দ্রনাথকে সতর্ক করে তিনি বললেন এই ব্যাপারে তিনি তাকে সাহায্য করতে না পারলেও বীরেন্দ্রনাথ যদি নিজের দায়িত্বে আন্দোলন শুরু করতে চান তাতে তার কোনো আপত্তি নেই। অর্থাৎ অসহযোগের সূত্রপাত এই তত্ত্বের জন্মদাতা গান্ধী হলেও বীরেন্দ্রনাথ কিন্তু প্রয়োগ করেছেন গান্ধীজির আগে। বীরেন্দ্রনাথ পণ করলেন যতদিন না পর্যন্ত এই আন্দোলনে তিনি জয়লাভ করছেন তিনি পায়ে কোনো জুতো পরবেন না। নিজের দায়িত্বের সঙ্গে সমস্ত মেদিনীপুরবাসীকে একত্রিত করে ব্রিটিশের বিরুদ্ধে এক অসাধারণ জয় লাভ করলেন তিনি। গান্ধীজি বীরেন্দ্রনাথের এই জয়ের খবর পেলেন এবং তাকে উৎফুল্ল হয়ে অভিনন্দন জানালেন।
আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেখলেন দীর্ঘদিন জুতো না পরে মাঠে ময়দানে আন্দোলন করবার জন্য বীরেন্দ্রনাথের দু পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। জয়লাভ করে আবার নতুন পাদুকা পরলেন তিনি। এই জয়ের পর তিনি মেদিনীপুরের মুকুটহীন রাজা হিসাবে পরিচিত হয়েছিলেন। সুতরাং এই ছিল বীরেন্দ্রনাথের প্রাথমিক জীবন। আজ এটুকুই। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় হিন্দ। বন্দে মাতরম।